সবুজ অরণ্য, পাখির ডানামেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। সুপ্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। ডিম ফোটার পর উপকূল থেকে একটি সামুদ্রিক কচ্ছপের ছোট ছোট ছানা তীর ছেড়ে সমুদ্রে চলে যায়। এরপর কচ্ছপটি উপকূলে ফিরে আসে প্রাপ্তবয়স্ক হয়ে। মাঝে কেটে যায় 10 বছর। এই সময়টায় তারা কি করে, কিভাবে টিকে থাকে, সেটার অনেকটাই ছিল রহস্যে ঢাকা। এবার এই রহস্যের সমাধানে দীর্ঘ 1 দশক গবেষণা করেছেন একদল বিজ্ঞানী। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের এক প্রতিবেদনে উঠে আসে এই গবেষণার ফলাফল, যা ভেঙে দিয়েছে বিজ্ঞানীদের আগের সব ধারণা। চলুন শোনা যাক সেই গবেষণার বৃত্তান্ত। গুটি গুটি পায়ে তীরে আসছে একটি সামুদ্রিক মা কচ্ছপ। চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি আর মনে একটি নিরাপদ জায়গা খোঁজার তাড়না। এদিকে বিকেল ঘনিয়ে সন্ধ্যা। সমুদ্র তীরের বালুকা বেলায় পছন্দের একটি নিরাপদ জায়গা খুঁজে এখন সে অপেক্ষা করছে রাত নামার। সন্ধ্যার সূর্য ডোবার পর গর্ত খুঁড়তে শুরু করলো সে। খুঁড়তে খুঁড়তে মধ্যরাত। এরপর এই বালির গর্তে শতাধিক ডিম পেড়ে তা আবার বালি দিয়ে ঢেকে ফিরে গেল সমুদ্রে। প্রায় 2 মাস পর বালির মধ্য থেকে ডিম ফুটে একে একে বের হতে থাকে কচ্ছপের ছানারা। ছুটতে থাকে পানির সন্ধানে। দিকবিদিক ছোটাছুটির পর কেউ কেউ সমুদ্রের দেখা পেলেও সবাই সেটা পায় না। আক্রান্ত হয় শিকারীর। কিন্তু যারা সফলভাবে সমুদ্রে যেতে পারে তারাই বেঁচে থাকে আমাদের জীববৈচিত্র্যের মাঝে। লম্বা একটি সময় পর তারা আবার ফিরে আসে এই তীরে। মাঝের এই দীর্ঘকাল তারা আসলে কি করে, এটি ছিল বিজ্ঞানীদের কাছে অধরা। দীর্ঘ 1 দশক ধরে গবেষণার পর বিজ্ঞানীরা খুঁজে বের করলেন সামুদ্রিক কচ্ছপদের একটি হারিয়ে যাওয়া সময়। এই গবেষকদের একজন ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার সামুদ্রিক বিজ্ঞানী কেট মানসফিল্ড। তিনি বলেন, আমাদের কাছে সামুদ্রিক কচ্ছপের প্রথম দিকের বাচ্চা থেকে ছোট বাচ্চার জীবনের পর্যায় সম্পর্কে তথ্যের অনেক গ্যাপ রয়েছে। তাদের দীর্ঘ জীবনের একটি অংশ ছিল মূলত একটি রহস্য। এই রহস্য উদ্ঘাটনে ম্যানসফিল্ড ও তার সহকর্মীরা সিদ্ধান্ত নেন কিছু কচ্ছপের দ্রুত বর্ধনশীল সেলগুলোতে জিপিএস ট্র্যাকার সংযুক্ত করার। এরপর তারা কিছু ছোট ছোট নৌযান পরিচালনা করে মেক্সিকো উপসাগর থেকে সংগ্রহ করে কিছু প্রাপ্তবয়স্ক কচ্ছপ, যেগুলোর মধ্যে রয়েছে লাগারহেড সামুদ্রিক কচ্ছপ, বিপন্ন প্রজাতির সবুজ ও অতি বিপন্ন হক্সবিল এবং ক্যাম্পোস রিডলি সামুদ্রিক কচ্ছপ। মোট 114টি কচ্ছপকে জিপিএস ট্র্যাকারে সংযুক্ত করা হয়। একটি নির্দিষ্ট সময় পর জিপিএস ট্যাগগুলো বন্ধ হয়ে যায়, কারণ একটি কচ্ছপ তার বৃদ্ধির সাথে সাথে খোলসও টুকরো টুকরো আকারে পড়ে যেতে থাকে। নতুন করে জন্মানো খোলসের কারণে বন্ধ হয় ট্র্যাকারগুলো। বন্ধ হওয়ার আগে কিছু ট্র্যাকার কয়েক সপ্তাহ, আবার কয়েক মাস তথ্য দিয়েছিল। গবেষকদের পাওয়া এই তথ্য পুরনো অনেক ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রাথমিকভাবে বিজ্ঞানীদের ধারণা ছিল ছোট কচ্ছপগুলো সাগরের স্রোতের সাথে প্রবাহিত হয়, অর্থাৎ স্রোত যেদিকে যায় তারাও সেদিকে যায়।
কিন্তু আসলে তা ঘটে না। বিষয়টি পরীক্ষার জন্য বিজ্ঞানীরা কচ্ছপদের সাথে একই সময়ে কিছু বয়া ছেড়ে দেন স্রোতের রুটগুলো নিশ্চিত করার জন্য। অর্ধেকেরও বেশি বয়া যেদিকে গেছে, কচ্ছপরা সেদিকে যায়নি। কলোরাডোর ইকোয়েল ব্রায়াম নামের একটি বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার গবেষক ব্রায়ান ওয়ালস বলেন, ছোট কচ্ছপগুলো আসলে সমুদ্রের কোথায় যেতে চায় এবং কি এড়াতে চায় সে সম্পর্কে তারা নিজেরাই সিদ্ধান্ত নেয়। মূলত কচ্ছপগুলো খাবারের সন্ধান এবং নিজেদের নিরাপত্তার জন্য তারা তাদের ইচ্ছে অনুযায়ী রুট বেছে নেয়। সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কচ্ছপদেরও ধীরে ধীরে শক্ত খোলস যুক্ত হয় এবং বড় শিকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে। 15 থেকে 50 বছর বয়সে কচ্ছপ প্রজননের জন্য প্রস্তুত থাকে। স্ত্রী কচ্ছপ সেই সমুদ্র সৈকতে ফিরে আসে যেখানে সে জন্মেছিল, আর সেখানেই সে ডিম পাড়ে। এভাবেই তাদের জীবনচক্র সম্পূর্ণ হয় এবং নতুন প্রজন্মের শুরু হয়। সামুদ্রিক কচ্ছপরা সাধারণত 50 থেকে 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মানুষ ও প্রকৃতি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে প্রকৃতি সংবাদ। প্রকৃতি সংবাদ নিয়ে আসছেন রওজায়ে জাবেদা ঐশী। 2024 সালে বেইজিংয়ের বাতাসের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে জানিয়েছে বেইজিং মিউনিসিপ্যালিটির পরিবেশ এবং বাস্তুসংস্থান ব্যুরো। গেল সপ্তাহে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে গেল বছর বেইজিং দুটো ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করেছে, যার প্রথমটি হচ্ছে সবচেয়ে বেশি দিন উন্নত বায়ু নির্গমন এবং সবচেয়ে কম দিন দূষিত বাতাস। 2013 সাল থেকে শুরু হওয়া বাতাসের এই মান যাচাই কার্যক্রমের পর থেকে এবারই প্রথম এই রেকর্ড অর্জন করল বেইজিং। বাতাস দূষণের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে PM 2.5, যা বাতাসে মিশে থাকা অতি ক্ষুদ্র কণা এবং মানুষের শ্বাসতন্ত্রে প্রবাহিত হতে পারে। বেইজিং মিউনিসিপ্যালিটির পরিবেশ পর্যবেক্ষণ কেন্দ্রের পরিচালক শেন সিওর মতে 2024 সালে এই PM 2.5 বার্ষিক গড় ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে 30.5 মাইক্রোগ্রাম, যা আগের বছরের তুলনায় 6.2% কম। 2024 সালে বেইজিংয়ে উন্নত বায়ুমান ছিল 290 দিন, যার বার্ষিক শতকরা পরিমাণ 79.2%। সে হিসেবে ভারী দূষণ ছিল মাত্র 2 দিন, কিন্তু 2013 সালে এই ভারী দূষণের পরিমাণ ছিল 58 দিন, যা একটি অভূতপূর্ব সাফল্য। বায়ুমণ্ডলীয় ব্যুরোর পরিবেশ বিভাগের পরিচালক সিএ চিনকাই উল্লেখ করেন, বাতাসের মান উন্নয়নে 2024 সালে বেইজিং কিছু উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে নতুন জ্বালানির যানবাহন, বাণিজ্যিক নির্গমন মান উন্নীত করা এবং সম্পূর্ণরূপে আবদ্ধ পদ্ধতিতে নির্মাণকে উৎসাহিত করা। এতে উল্লেখযোগ্য ফলাফল বয়ে এনেছে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। প্রিয় শ্রোতা, আমাদের এই প্রিয় বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। উত্তর গোলার্ধের বিভিন্ন স্থানে এখন শীতকাল চলছে। বাংলাদেশের কিছু কিছু জলাশয় এখন মুখরিত পরিযায়ী পাখির কলকাকলিতে। আসুন একটু উষ্ণতার খোঁজে শীতল ভূমি থেকে দক্ষিণে উড়ে আসা পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি হোসনি মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবার কথা হবে। চাইছেন।